অথচ আরাফের সাথে সেই খুনির পরিবারের কোনো আত্মার সম্পর্ক নেই। কিন্তু আহনাফ তো ভালোবাসতো অরুণিকাকে। তাহলে এমন কাজ কিভাবে করতে পারে সে? চুল কাটা বেশ সামান্য মনে হচ্ছে তাহমিদের কাছে। এর চেয়ে ভয়াবহ তো অরুণিকার চরিত্রে প্রশ্নবিদ্ধ করা। সকালে ক্যাম্পাসের জন্য বের হতে যাবে আতিকিয়া জাহান অরুণিকার পথ রোধ করে দাঁড়ালেন। অরুণিকা অবাক চোখে তাকালো মামির দিকে। আতিকিয়া জাহান হাত এগিয়ে দিয়ে বললেন, টাকার ব্যাগটা দাও। অরুণিকা কপাল কুঁচকাল। রুহানিও ডাইনিং থেকে উঠে এলো। অরুণিকা জিজ্ঞেস করলো, কেন? আতিকিয়া জাহান রেগেমেগে বললেন, তুমি আমাকে প্রশ্ন করবে? তাড়াতাড়ি টাকার ব্যাগটা দাও। অরুণিকা ধীর হাতে ব্যাগ থেকে টাকার ব্যাগটি বের করলো। রুহানি ভ্রু কুঁচকে বলল, তুমি অরুর কাছ থেকে টাকার ব্যাগ কেন খুঁজছো? তুই চুপ কর। যাকে যেটা করতে বলছিস সে আগে তার কাজটা করুক, তারপর না হয় বলছি। অরুণিকা টাকার ব্যাগ বের করে মামির হাতে দিতেই তিনি ব্যাগ খুলে সব টাকা নিয়ে বললেন, আজ থেকে তোমার পকেট মানি বন্ধ। ভার্সিটির টিউশন ফি, রিক্সা ভাড়া, ক্যাম্পাসে খাওয়া দাওয়া খরচ, এমনকি কোনো জিনিসপত্র কেনার টাকাও তুমি পাচ্ছ না। অরুণিকা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। আতিকিয়া জাহানের দিকে রুহানি বলল, মা, তুমি এ কেমন অমানবিক আচরণ করছো অরুর সাথে? আতিকিয়া জাহান মেয়ের গালে চড় মেরে তাকে চুপ করিয়ে দিলেন। রুহানি গালে হাত দিয়ে রাগিয়ে ফুঁসতে লাগলো। অরুণিকা রুহানির কাঁধে হাত রেখে বলল, তোকে কিছু বলতে হবে না। মামির দিকে তাকিয়ে অরুণিকা জিজ্ঞেস করল, হঠাৎ কেন এমন করছেন মামি? আমি এখনো নিজের খরচ চালানোর মতো কিছুই করছি না। আমি কিভাবে চলবো এখন? আতিকিয়া জাহান বিরক্ত মুখে বললেন, সেটা আমার দেখার বিষয় না। তুমি পকেট মানি পাচ্ছ না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই বাসায় থাকা তোমার জন্য ফ্রি, কিন্তু খাবারে ভাত ডাল ছাড়া কিছুই পাচ্ছ না। মাংস সবজি খেতে ইচ্ছে করলে নিজে বাজার করে করবে আর নিজেই রান্না করবে। তোমার আর আমাদের খাবার এখন থেকে আলাদা। রুহানি চেঁচিয়ে বলল, আমি বাবাকে বলে দেবো সব। তুমি এমন হিটলারের মতো কথা বলছো কেন? চুপ বেয়াদ্দপ মেয়ে। তোর ফোন এখন আমার কাছে। তোর বাবার সাথে কথা বললেও আমার সামনেই বলতে হবে। আর অরুণিকা, তোমাকে বলছি, ফোন নিয়ে নেইনি তোমার, নিজে কিনেছ তাই নিলাম না। আর বাইরেও যাচ্ছ, ফোনেরও তো প্রয়োজন আছে। কিন্তু মনে রেখো, তোমার ফোনে যাতে তোমার মামার কোনো ফোন কল না আসে। আমি যদি শুনি তুমি এসব তোমার মামাকে বলেছো, তাহলে অনেক খারাপ হবে। উনি বাইরের দেশে থাকে। আস্তে আস্তে আমি এমন কিছু করে ফেলবো, তুমি আর নিজের ভুল শোধরাতে পারবে না। আর রুহানিকে যেন তোমার আশেপাশে না দেখি। আমার মেয়ে থেকে দূরে থাকবে। রুহানিকে যদি দেখি তোমার আশেপাশে ঘুরঘুর করতে, এই বাসায় আর ঢুকতে পারবে না তুমি। রুহানিও নিশ্চয়ই চাইবে না অরুণিকা বাইরে রাত কাটাক। তাহলে দুজনেই এখন থেকে নিজেদের মধ্যে দূরত্ব রাখবে। রুহানি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আল্লাহ তোমাদের মাফ করবে না। তোমরা তো দেখছি একটার চেয়ে একটা। অরুর ওই শয়তান চাচিকে দেখে ভেবেছি আমার মা অন্তত কিছুটা ভালো, কিন্তু তুমি তো দেখছি অ্যানাভেলা। আতিকিয়া জাহান ভ্রুকুসকে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আনাবেলাকে? তুমি বুঝবে না। তুমি সিরিয়াল দেখতে দেখতে বাসাটাও সিরিয়াল বানিয়ে দিচ্ছ। এত কাহিনী করো, ভাল লাগে না আর। অরুণিকা ঘড়ির দিকে তাকিয়ে আতিকিয়া জাহানকে পাশ কেটে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ল। গেটের কাছে আসতেই ভাবতে লাগলো। রিক্সা না নিলে রাস্তা পার হব কিভাবে? অরুণিকা রুদবাদের বাসার সামনে এসে দাঁড়ালো। আজ রুদবা যাবে না। প্রায় ক্লাস মিস দেয় মেয়েটা, কিন্তু অরুণিকার জরুরি ক্লাস আছে আজ। ক্লাসে না গেলে তারই ক্ষতি হবে। বাধ্য হয়ে সামনে পা বাড়ালো সে। গলির মুখে আসতেই পেছন থেকে একটা মোটর সাইকেল এসে থামলো তার সামনে। অরুণিকা চমকে উঠল। আহনাফ হেলমেট খুলে অরুণিকাকে আপাতমস্তক দেখে বলল, সামনের মাসে রুহানিকে ইংরেজি পড়াতে আসবো। আমি এখন তোর বোনের নিউ ইংলিশ টিচার। অরুণিকা বুকে হাত গুজে বলল। আর কিছু? আহনাফ মোটর সাইকেলের হাতলে দুহাত রেখে বলল, মামি পকেট মানি কেটে নিয়েছে, তাই না?
অরুণিকা সন্দেহের দৃষ্টিতে আহনাফের দিকে তাকালো। আহনাফ রহস্যময় হাসি দিয়ে বলল, আমি এমন এক হাওয়া যেই হাওয়া ফাঁক খোঁজে তার স্থান দখলের। আমি এমন এক হাওয়া চাইলেও যার স্পর্শ থেকে বাঁচা যায় না। আমি এমন এক দুঃস্বপ্ন যেই দুঃস্বপ্ন গেঁথে আছে তোমার খোলা চোখের মাঝে। চোখ খুললেই যাকে দেখবে, বন্ধ চোখে তো দুঃস্বপ্ন হয়ে আসবো আমি। আর চিরনিদ্রায় গেলে আমাকে পাবে তোমার পাশে নরকে। এই বন্ধন ততদিন, আহনাফ অরুণিকার যতদিন। ইন ইয়োর ড্রিমস, ভুলে যেও না আমাদের বন্ধন ছিন্ন হতে যাচ্ছে। আয়নিক বন্ধন আমাদের। তুই ত্যাগ করবি আর আমি খপ করে ধরে আবার মিশে যাবো তোর সাথে। দেখা যাক আইনিক বন্ধন ঘটানোর জন্য তোমার আর কোন কোন প্রভাবকের প্রয়োজন হয়। আমার মামিকে তো নিজের দিকে করেই নিয়েছো, কিন্তু আমাকে তাও পাবে না। এমন না হয়ে যায় আমি তোমাকে প্রতিস্থাপন করে ফেলেছি। আহনাফ অরুণিকার হাত শক্ত করে ধরে বলল, তুই আমার থাকবি অরু, লিখে রাখ। যদি না থাকি? সেদিন তোর এই পৃথিবীতে শেষ দিন হবে। অরুণিকা আহনাফের হাত ছাড়িয়ে নিয়ে রাগী দৃষ্টিতে তাকালো। আহনাফ শব্দ করে হাসলো, হাসি থামিয়ে বলল, অথবা আমার শেষ দিন। এই বলে আহনাফ মোটর সাইকেল নিয়ে গলি থেকে বেরিয়ে গেল। অরুণিকা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ঝিরিঝিরি হাওয়া বইছে। আজ বোধ হয় ঝড়ো হাওয়া প্রকৃতিকে উত্তাল করতে আসবে। অরুণিকা বুকে হাত রেখে শক্ত কণ্ঠে বলল, যদি না থাকি? আমার জীবনে এমন ঝড় আমি চাই না আহনাফ। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, আমার এখন অন্য পথ ধরতে হবে। দেখো কি করি আমি। টাকাও আসবে, সাথে তুমিও ভাগবে। 2-3 দিন অরুণিকা শুধু ডাল ভাত খেয়েই ছিল। আর ক্যাম্পাসে গেলে সে রুতবার সাথেই যায়। তবে প্রথম দিন ইমানি মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে নিয়ে গিয়েছিল অরুণিকাকে। এদিকে সে ক্যাম্পাসে পানি খেয়ে পেট ভরায়। আর রুহানি ও অরুণিকা এক বাসায় থেকেও কথা বলে চিঠির মাধ্যমে। আতিকে জাহানের চোখের আড়ালে অরুণিকার দরজার নিচ দিয়ে চিঠি লিখে পাঠায় রুহানি। অরুণিকাও একই কাজ করে। আতিকিয়া জাহান নিজেও অবাক, দুজনের একে অপরকে উপেক্ষা করে চলতে দেখে। কেউ কারো দিকে তাকায়ও না। এমন বাধ্য মেয়ের মতো রুহানি আর অরুণিকা তার কথা মেনে চলবে, এটা বিশ্বাসই হচ্ছে না তার। কিন্তু তারা যে চিঠির যুগে পৌঁছে গেছে সেটা আর মিসেস আতিকিয়ার মাথায় আসলো না। এদিকে অরুণিকার ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। প্রেজেন্টেশন দিতে হবে তাকে। যেই বিষয়ের উপর প্রেজেন্টেশন, সেখানে অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে তার। পরের সেমিস্টারেও টাকা দিতে হবে। অরুণিকা ক্যাম্পাসের ক্যান্টিনে রোদবার বাসিয়ে বসে আছে। দুজনেই এই বিষয়ে চিন্তিত। টিউশন খুঁজছে অরুণিকা, কিন্তু এলাকায় কাউকে পাচ্ছে না। ইংরেজি বিভাগে হওয়ায় অভিভাবকরা অন্য বিষয়ে পড়াতে আগ্রহী হচ্ছেন না। আর দূরে কোথাও হলে রাস্তা পার হওয়া, গাড়ি ভাড়ার সংকটে সেটাও হচ্ছে না। রোদবা চিন্তিত কণ্ঠে বলল, মামির পায়ে ধরে বসে থাক, এটাই একমাত্র সমাধান। অরুণিকা হতাশ কণ্ঠে বলল, তাও দিবে না? আহনাফ ঘুষ দিয়েছে মামিকে। উনি তোর সাথে এমন ঘাটতারামি করেন কেন বলতো? কাজিনের মধ্যে এত ঝামেলা হতে আমি আগে শুনিনি। অরুণিকা চুপ করে রইল। রুদবা বলল, এত সাসপেন্স রাখিস কেন? আচ্ছা বাদ দে, বলিস না। এখন কি কাজ খুঁজবি সেটাই বল। তাদের কথোপকথনের মাঝখানে তাহসিন ঢুকে বলল। সে অরুণিকা ও রুদবার সামনে এসে বলল। কি কাজের কথা বলছো? অরুণিকা কিছু বলার আগেই রুদবা বলে উঠল, গরিবস হয়ে গেছে তোমাদের সিয়ার আপা, চাকরি খুঁজছে এখন। তাহসিন উৎসাহ নিয়ে বলল। পেয়েছো নাকি? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, আমাকে চাকরি দেওয়ার জন্য বসে আছে তো সবাই। টিউশনি করাও? পাচ্ছি না। আমি খুঁজে দেব। দিলে মোহাম্মদপুর অ্যাসোসিয়েশন সোসাইটির ওদিকে দিও। মুরাদপুর পারবে না? রাস্তা পার হওয়া নিয়ে অনেক ঝামেলা হবে, আমার ফোবিয়া আছে। ওভার ব্রিজ দিয়ে পার হবে? অরুণিকা চমকে উঠল, আনন্দিত কণ্ঠে বলল, আরে হ্যাঁ পারবো তো, কি গাধি আমরা। ওভারব্রিজটা মাথা থেকেই সরে গেল। তাহসিন হেসে বলল, আমার আন্টির মেয়ের জন্য ফিমেল টিউটর খুঁজছিলাম। ওয়েট, আমি কল দিয়ে জিজ্ঞেস করছি। তাহসিন এক পাশে গিয়ে তার আন্টির সাথে কথা বলে আসলো। অরুণিকা উৎসুক কণ্ঠে বলল, কি বললো? রেখে দিয়েছে।
অরুণিকা হতাশ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, টিউশন করেও তেমন একটা লাভ হবে না। যা ভাড়া এখানে মাস শেষে 2-2.5 হাজার টাকা ধরিয়ে দেবে। কিন্তু এখন তো আমার অনেক টাকা লাগবে, অন্তত 7-8টা টিউশন করতে হবে পুরো মাস চালানোর জন্য। হঠাৎ তোমার এই সংকট এলো কেন? অরুণিকা চুপ করে রইল। রুদ্বা বলল, ওর জল্লাদ মামিটা পকেট মানি বন্ধ করে দিয়েছে, এখন অরুণিকা গরিবস। তাসিন কিছুক্ষণ হাঁ করে অরুণিকার দিকে তাকিয়ে উৎসুক কণ্ঠে বলল, আমার মামার শোরুমে কাজ করবে, মাসে 8,000 টাকা দেবে নিশ্চয়ই। অরুণিকা আর রুদ্বা দুজনেই ঠোঁট গোল করে বলল, ওয়াও! আমি মামাকে বলে একটু বাড়িয়ে দিলাম না হয়? অরুণিকা জিজ্ঞেস করল, কোয়ালিফাইড হতে হবে, আমি তো গ্রাজুয়েটও না। আরে ধুর, কাপড় বিক্রি করবে তুমি, কাস্টমার আসবে শোরুমে। আর যদি বিক্রি না হয়? এটা তোমাকে ভাবতে হবে না, তুমি জাস্ট মামার শোরুমে দাঁড়িয়ে কাস্টমারদের জামা দেখবে, ওদের সাথেই ডিল করবে। আমি নিজেও ওখানে গিয়েছি। ওই শোরুমে আগে শুধু ছেলের শার্ট প্যান্ট বিক্রি করতো, এখন মেয়েদের জামা কাপড়ও বিক্রি করছে। তাই এখন সেলস গার্লসও রাখতে চাচ্ছেন মামা। কোথায় এটা? মুরাদপুরেই। তুমি জাস্ট ওভারব্রিজ পার হয়ে যাবে, লোকেশন পাঠিয়ে দেব আমি। কিন্তু টাইমিং? ওটা ক্লাসের সাথে ক্লাস করবে না? আমার মামা। তুমি এত চিন্তা করছো কেন? তুমি জাস্ট কালকে থেকেই জয়েন করছো। আমি তোমাকে লোকেশন পাঠাবো, ক্লাস শেষে ওখানে যাচ্ছি আমি। মামা দোকানেই থাকবে, আমি কথা বলে নেব। তুমি ক্যাম্পাস থেকে ওখানেই যেও। রুদ্বা বলল, আমি তাহলে ওরুকে নিয়ে আসবো, সেই সুযোগে আমি ওরু জবলেস দেখে গেলাম। অরুণিকার জীবন এক সপ্তাহেই পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। কারো রিজিক কেড়ে নিলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থাও করে দেন। অরুণিকার জীবনে আসা ঝড় বেশি দিন স্থায়ী হয়নি। তাহসিনের সাহায্যে অরুণিকা একটা শোরুমে সেলস গার্লের কাজ পেয়ে গেছে, মাসে 10,000 টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিনই তাকে এই কাজ করতে হবে। অরুণিকা এখন প্রতিদিনই ভার্সিটির ক্লাস করে বাসায় যায়, এরপর খেয়ে দিয়ে তৈরি হয়ে বের হয় কাজের উদ্দেশ্যে। পাশাপাশি রুদ্বা তাকে 2টা টিউশন খুঁজে দিয়েছে। একজন রুদ্বার চাচাতো ভাই, অন্যটা ফেসবুক গ্রুপ থেকে খুঁজে পাওয়া। দুটোই মুরাদপুরে। অরুণিকা প্রতিদিন বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত শোরুমে ডিউটি করে। এরপর সপ্তাহে 5 দিন 7টা থেকে 8:30 পর্যন্ত ষষ্ঠ শ্রেণীর একটা ছেলেকে পড়াতে যায়। এরপর 8:30 থেকে 10টা পর্যন্ত রুদ্বার চাচাতো ভাইকে শুধু ইংরেজি পড়াতে যায়। 2টা টিউশন করে মাসে তার 5,000 টাকা আসে। সে ধরে নেয় 15,000 টাকায় তার মাস বেশ ভালোই চলবে। এদিকে রুহানিকে রোজ সন্ধ্যায় পড়াতে আসে আহনাফ, কিন্তু অরুণিকার দেখা পায় না সে। আহনাফ এ নিয়ে মোটামুটি বিরক্ত। রুহানিকে কিছু জিজ্ঞেস করলে মুখে কুলুপ এঁটে বসে থাকে সে। ধমক দিয়ে জিজ্ঞেস করলে রুহানি গলা উঁচিয়ে বলে, মা, স্যার না পড়িয়ে গল্প করছেন। বাধ্য হয়ে আহনাফ রুহানিকে প্রশ্ন করা বাদ দিল। রুহানিকে পড়াতে এলে রুহানির রুমে ঢুকতে যাওয়ার আগে আর বের হওয়ার পর অরুণিকার রুমে একবার উকিঝুঁকি মারে আহনাফ, আর সেখানেও রুহানির খোঁজা খেতে হয় তাকে। রুহানি কখনো বলে, স্যার, ওই ঘরে স্বর্ণটন্ন নেই, চুরির ধান্দা থাকলে আমার রুমে উকিঝুঁকি দিতে পারেন। কখনো বা বলে, স্যার, আপনি ওদিকে কেন তাকাচ্ছেন? রুম পছন্দ হলে ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েন, ওই রুমে আরাম অনেক। আহনাফ প্রতি উত্তরে শুধু চোখ ছোট করে তাকিয়ে থাকে রুহানির দিকে। ভার্সিটিতে আগামীকাল থেকে গ্রীষ্মকালীন মেলা শুরু হবে। টানা 1 সপ্তাহ ধরে সেই মেলা চলবে। 1 সপ্তাহে সব ঋতুর সাজে সজ্জিত হবে ক্যাম্পাস। অরুণিকাদের ভার্সিটিতে বছরে 2টা মেলা হয়। একটা গ্রীষ্মকালীন মেলা, যেখানে সব ঋতুর একটা আবহ দেখা যায়। অন্যটি শীতকালীন মেলা, যেখানে শুধু খাবারের স্টল বসে। এই 1 সপ্তাহ ক্লাস বন্ধ থাকবে। এদিকে অরুণিকা টাকার অভাবে মেলায় যেতে পারছে না। এন্ট্রি ফি 100 টাকা। ভার্সিটির শিক্ষার্থীদের এন্ট্রি ফি দিতে হবে শুনে রুহানি বিরক্ত হলো। সে অরুণিকাকে লিখল, কোন গোল্ডের হার বিক্রি করবে যার জন্য এন্ট্রি ফি দিতে হবে, তাও আবার 100 টাকা? ভার্সিটি রেস্টুরেন্ট হয়েও এসব ব্যবসা করার ধান্দা। ওখানে কি এমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আসবে আমারও জানার খুব ইচ্ছা। অরুণিকা রুহানির চিঠি পড়ে মলিন মুখে বলল, মাত্র 100 টাকা, তাও 7 দিনের জন্য? আমার কাছে সেই টাকাও নেই। কি গরিব আমি।
মাসও শেষ হয়নি আমার, বেতনও পাবো না এখন। রুহানি ফিরতি চিঠি পেয়ে লিখল। মাকে রিকোয়েস্ট করে দেখবো আমি, চিন্তা করিস না। অরুণিকা সেই চিরকুটের উত্তরে লিখল। তোরও তো পকেট মানি বন্ধ, দেখিস খুঁজলেও দেবে না। আমি তো অন্তত বাইরের হাওয়া খেতে পারছি, তোকে তো বাসার বাইরে যাও বন্ধ করে দিয়েছে, ছাদেও উঠতে দেয় না। আর মোবাইল তো সেটা অন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে বোধহয়। মাঝে মাঝে মনে হয় আমি তোর সাথে প্রেম করছি, কি ভয় নিয়ে চিরকুট লিখে তোর দরজার নিচে দিয়ে পাঠাই। ধরা খেলে মনে হয় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার আদেশ আসবে। ভাবতেই অবাক লাগছে, এই সেঞ্চুরিতেও কেমন পিকুলিয়ার মানুষজন এসেছে আমাদের জীবনে। এদের জন্য আমরা দুই ভাই বোন একটু শান্তিও পাচ্ছি না। রুহানি অরুণিকার সেই চিঠি পড়ে হতাশ কণ্ঠে বলল। কতদিন একটা সেলফি উঠাই না, আফসোস তো আমার প্রিয় প্রেমিকের জন্যই হচ্ছে। আমার হাতের স্পর্শ না পেয়ে না জানি কত অস্থির সে, না জানি আমার পাশানি মা কোন আলমারির ড্রয়ারে বন্দি রেখেছে আমার প্রিয় প্রেমিককে। একটু চার্জও করে না হয়তো, বেচারা কতদিন অনাহারে আছে আমার সুখে। আমি ঠিকই তার রক্ত চুষে এনে একবেলা চার্জে দিতাম, একদম পেট ভরে যেত তার। এখন তো একবেলাও পেট ভরে না আমার প্রেমিকের, বেচারা একদম পাথর হয়ে পড়ে আছে নিশ্চিত। অরুণিকা ছাদে বসে আছে আনমনে। হঠাৎ ইমানকে ছাদে উঠতে দেখে অরুণিকা দাঁড়িয়ে গেল। অরুণিকাকে দেখে ইমান বলল। ইদানিং তো আকাশের চাঁদ হয়ে গেছো, খুঁজেই পাই না তোমাকে। ক্যাম্পাসে এই দেখলাম, এই হাওয়া। অরুণিকা শুকনো হাসলো। ইমান বলল। তোমাকে অনেক কিউট লাগছে জানো, চুল কাটলে মেয়েদের এত কিউট লাগে, তোমাকে না দেখলে জানতামই না। অরুণিকা ক্ষীণ হাসলো। ইমান আবার বলল। তবে লম্বা চুলে তোমাকে সুকেশিনী লাগতো। অরুণিকার হাসি প্রসারিত হলো। কোনো উত্তর না পেয়ে ইমান পুনরায় বলল। চুপ কেন? অরুণিকা ইমানের চোখের দিকে তাকালো। ইমানের ধূসর রাঙা চোখ দুটিতে যেন মায়া ছিল। অরুণিকা তাকিয়েছিল অকারণেই। ইমান জিজ্ঞেস করল। মেলায় তো যাচ্ছ তাই না? আগামীকাল মেলা। অরুণিকার মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। সে বিষণ্ণ মুখে বলল। না, যাচ্ছি না। কেন? মামি অনুমতি দেননি। ইমান মৃদু হেসে বলল। আমি জানি তোমার কাছে এন্ট্রি ফি নেই, তাই যেতে চাচ্ছ না। অরুণিকা তবদা খেল। ইমান অরুণিকার কাছে এসে বলল। রুতবা আমাকে সব বলে দিয়েছে, তোমার কথা জিজ্ঞেস করেছিলাম তো তাই। আহনাফ স্যার তোমার চুল কেটে দিয়েছেন সেটাও শুনেছি। স্যারের সাথে তোমার তো দেখছি ঘোর শত্রুতা। অরুণিকা মাথা নিচু করে নিল। ইমান বলল। কোনো পারিবারিক গণ্ডগোল তো আছেই। অরুণিকা ইমানের কথা উপেক্ষা করে সিঁড়ি বেয়ে নামতে গেলেই ইমান তার পথ রোধ করে বলল। সরি সরি, আর জিজ্ঞেস করব না। আমি তো জাস্ট প্রতিবেশী, আমারও রাইটও নেই এসব জিজ্ঞেস করার। তবে কাজিন হয়ে এত স্পর্ধা আহনাফ স্যারের কিভাবে হলো? অরুণিকা চুপ করে রইল। ইমান বলল। আচ্ছা এসব বাদ দাও, তুমি কাল অবশ্যই যাবে, তোমার এন্ট্রি ফি আমি দিয়ে দেব। অরুণিকা অবাক হয়ে বলল। মানে? আমি দেব এন্ট্রি ফি। না, দিতে হবে না, আমার যাওয়ার ইচ্ছা নেই। কিন্তু আমি দেবই। না, আমি নিব না। বেশ বাড়াবাড়ি করো তুমি, আমি ক্লাবের সেক্রেটারি, আমি দিয়ে দিলে কি হবে? না বললাম তো, লাগবে না। এটা তোমার ট্রিট ভেবে নাও। আমার ট্রিট লাগবে না। বিনিময়ে যদি আমাকে গল্প শোনাতে বলি? তাও আমি নিব না। ভারী কঠিন মেয়ে তো তুমি। থাক, দিলাম না। কিন্তু ক্লাব সেক্রেটারি একজনকে ফ্রিতে এন্ট্রি দিতে পারে, আমি সেই সুযোগটা তোমাকে দিতে চাচ্ছি। অরুণিকা ইমানের দিকে তাকিয়ে বলল। কেন? কারণ এত চমৎকার সাজসজ্জা করলাম, আর চমৎকার দুটি চোখ যদি সেই সাজসজ্জার প্রশংসা না করে, আমার তো সব আয়োজন বৃথা যাবে। অরুণিকার দৃষ্টি স্থির হলো ইমানের দিকে। ইমান ক্ষীণ হেসে বলল। প্রতিটা সমাজের পেছনে তুমি আছো নিকা, আমি তোমার পছন্দের সাজিয়েছি সব। আজ সারাদিন এসব ভেবে ভেবেই পুরো ক্যাম্পাস সাজালাম। কাল তুমি যদি না দেখো খুব কষ্ট পাবো আমি। এন্ট্রি ফি ফ্রি, তবুও তো গল্প শোনানোর আবদার করলাম। তবুও যদি তুমি বিশ্বাস না করো, টিউশন তো করো শুনলাম, মাস শেষে 100 টাকা দিয়ে দিও। ভীষণ রাগ ছিল ইমানের শেষ বাক্যে। তা দেখে বেশ মায়া লাগলো অরুণিকার। সে বলল। মাস শেষে 100 টাকাও দিব, প্রতিদিন গল্প শোনাবো।
ইমান একগাল হাসল। অরুণিকাও প্রত্যুত্তরে মিষ্টি হেসে নেমে পড়ল। সিঁড়ি বেয়ে নামতেই আহনাফকে তাদের ঘরের দরজার সামনে বুকে হাত গুজিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো সে। পরক্ষণেই মনে পড়ল রুহানিকে পড়াতে এসেছে বোধহয়। অরুণিকা বেল দেওয়ার আগেই আহনাফ তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। অরুণিকা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আহনাফ শক্ত করে তার কোমর চেপে ধরে অরুণিকার কানের কাছে মুখ এনে বলল। ইমানের সাথে এত কিসের পটর পটর? অরুণিকা দাঁত কটমট করে বলল। আমার মুখ আমি বলবো, তোমার কি এখন কি জিভ কেটে ফেলবে? দরকার হলে তাই করব। অরুণিকা বাঁকা হেসে বলল। তাহলে তো 2 হাত এগিয়ে ছুঁয়ে দিব, জড়িয়ে ধরবো তাকে। এরপর আমার হাত কাটা আর বুকে ছুরিয়াঘাতের দায়ে তুমি ফাঁসিতে ঝুলবে। খুব মজা হবে তখন। আহনাফ অরুণিকার বুকে হাত